এখানে দর্শনার্থীদের জন্য মনেশ্রীর তরফ থেকে চা এবং গরম জলের ব্যবস্থা করা থাকে। ভিতরে ঢুকেই যেখানে চোখ চলে যায় সেটি হলো বিশাল সোনালী বুদ্ধ মূর্তি। প্রায় ২৬ ফুট উচ্চতার এই বুদ্ধ মূর্তি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি যেন পুরো কক্ষের আত্মা। সকালের আলো যখন জানলা দিয়ে ভিতরে প্রবেশ করছিল, তখন সেই সোনালী আভা পুরো প্রার্থনা কক্ষকে এক অন্যরকম পবিত্র আবহে ভরিয়ে তুলেছিল। আমাদের এই তাওয়াং মনেস্ট্রি থেকে বেরোনোর পথে পুরো মেঘ এসে যেন একদম ব্লক করে দিয়েছে ভিউ। এত মেঘ চারিদিকে ভরে গেছে, হঠাৎ করেই পুরো প্লেন ছিল, আবার এক্ষুনি পুরো ভর্তি হয়ে গেছে মেঘে। এই যে এইখানে এই যে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে, যেটা আমরা কালকে ঘুরে এসেছিলাম বুমলা পাস থেকে ফেরার পথে। সকালে ঘুম থেকে উঠে জাস্ট এই ভিউটা দেখে মনটা সত্যিই আলাদা লেভেলের ভালো হয়ে যায়। এই যে পুরো মাউন্টেনিয়ার রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা ভুটানের মাউন্টেনিয়ার রেঞ্জ। আর জাস্ট এই ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ, মানে মনোমুগ্ধকর না হয়ে কি আর কোনো উপায় আছে? গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে তাওয়াংয়ে আমাদের ডে 2। কালকে আমাদের ছিল বুমলা পাসের ট্যুর, এবং এই পুরো সমস্ত ভিডিওটা আমরা দিয়েছি ঠিক এর আগের এপিসোডে এই চ্যানেলেই। এবং আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, আমি বুমলা পাসের জায়গাতে খুব বেশি ক্লান্ত এবং খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো বুমলা পাস এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড বেশি ঠান্ডা, বিশেষ করে এই সময়। আজকে মার্চের 20 তারিখ, এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আগের দিন আমি গাড়ি থেকে পর্যন্ত নামতে পারিনি, এতটা বেশি মানে অক্সিজেনের কমতি হয়ে গেছিলো ওই জায়গায়। নিজেকে এখন খানিকটা স্টিম ইঞ্জিনের মতন মনে হচ্ছে। নিঃশ্বাস নিয়ে কথা বলি, সারাক্ষণ মুখের সামনে দিয়ে নাকের সামনে দিয়ে ধোঁয়ার পর ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই ছিল হচ্ছে তাওয়াংয়ের হোটেল। তো এই জায়গায় আমাদের গাড়ি পার্ক করে রাখা ছিল, এবং কালকে আমরা যে জাইলো নিয়ে গেছিলাম সেটা তো আপনাদেরকে এর আগেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যশবন্তগড় ওয়ার মিউজিয়াম এবং তাওয়াং মনেস্ট্রি এই দুটো ভিজিট করব। মাঝখানে কোথাও একটা দাঁড়াবো খাওয়ার জন্য। খাওয়া দাওয়া এখনও হয়নি। পাহাড়ে আমার একটুখানি অসুবিধে হয়েই যাচ্ছে এই অক্সিজেনের জন্য, কেননা আমি খুব একটা বেশি নিতে পারছি না। এটা হয়ে যাচ্ছে খুব মুশকিল যে আমি যে কোনো জায়গায়, বিশেষ করে বুমলার মতন জায়গা, আর বিশেষ করে এই গাড়িগুলোতে এই যে প্রতিটা ডিজেল গাড়ি, আর একটা আসছে, প্রতিটা ডিজেল গাড়ি খুব বিশাল বাজে পরিমাণ মতন ধোঁয়া ওড়াচ্ছে। গাড়িতে যাক কথা বলছি। আমার মনে হয় পাহাড়েও প্লেন্সের মতন আমাদের সিটিতে যেরকম ডিজেলের ওপর বা ডিজেল গাড়ির ওপর এত রকম কড়াকড়ি, পাহাড়ে ডিজেল গাড়িটা দরকার, নো ডাউট দরকার, কিন্তু ডিজেলের ওপর যে নিয়মগুলো, সেই নিয়মগুলো প্রপারভাবে লাগু হওয়া উচিত। নাহলে পাহাড়ে একেই অল্টিটিউড হাই, এবং বিশেষ করে আমি তো বলবো আমার মতন যারা পাবলিক, যারা এইসব গন্ধগুলো সহ্য করতে পারে না, পোড়া ডিজেলের একটা খুব বাজে গন্ধ হয়, সেই গন্ধটা সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। এবং প্রতিটা গাড়ি, যে কটা ডিজেল গাড়ি, বড় গাড়িগুলো, প্রতিটা ডিজেলের গন্ধ এত বাজে পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, নিঃশ্বাসের সঙ্গে প্রত্যেক সেকেন্ডে নেওয়া এটা কিন্তু খুব বেশি দুঃসহ হয়ে উঠছে। আর হোটেলের রিভিউ বলতে গেলে, এই হোটেলের খাবার দাবার এবং সার্ভিস সমস্ত কিছুই ভালো। এনারা নিজেরাই রান করেন, এরা কোনো রকম সার্ভিস বয় বা এরকম কোনো কিছু নেই, বাট এদের খাবার দাবার সার্ভিস সব কিছুই বেশ ভালো। এখান থেকে সকালেই দেখালাম যে সকালে ঘুম থেকে উঠেই একটা এত সুন্দর ভিউ, যেটা দেখে মন ভালো হয়ে যাওয়ার মতন একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ সময় সেটা কিন্তু মেঘের আড়ালে। আপনাদেরকে আরেকবার সেই সেম ভিউটাই আরেকবার দেখাই। দেখুন, এটা কিন্তু পুরোটাই এখন মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না বা কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু তখন যখন দেখালাম, তখন এই যে সেম ভিউটাই কিন্তু আপনারা দেখলেন
একদম পরিষ্কার পাহাড়ের কোলে, চারপাশে ঢাকা চারপাশে বরফে ঢাকা পাহাড় এবং তার মাঝখানে এই ছোট্ট তাওয়াং শহর। এই হোটেলে সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের রুমগুলো। রুমের সাইজ ঠিকঠাক। এই ছিল রুম। এখানে বাথরুমগুলো বেশ বড় সড়ো। আর এখান থেকে বেরিয়ে এই পাশে আরেকটা রুম, এখানে 3 জনকার মতন শোয়ার জায়গা। আর এই ছিল এদের বাথরুম। কোনো রকম অনুমতি থাকে না। এই আমাদের এরিয়া, এটা কি পার্কিং? এখানে আমরা গাড়ি রাখবো আর যাবো আমরা মনেস্ট্রি। আমরা ছিলাম নিচে এরকম একটা জায়গায়, স্টেডিয়ামটা পরিষ্কার দেখা যাচ্ছিল। এই রকম একটা জায়গায় আমরা ছিলাম। আমাদের হোটেল রুমের জানলা থেকে মনেস্ট্রি দেখা যাচ্ছিলই। এখন আমরা মনেস্ট্রি চত্বরে রয়েছি। এখানে একটা ক্যাফে আছে, যদিও এখনো খোলা নয়। এই চত্বরে বেশিরভাগ দোকানপত্র সব কিছুই একটু দেরি করে খোলে। 9টার আগে শহর জেগে ওঠে না বললেই চলে। এই মুহূর্তে সময় হচ্ছে 8:30। একদম পরিষ্কার ওয়েদারে তাওয়াং মনেস্ট্রির একটা ছবি এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রির টোটাল ভিউ। যেহেতু এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর 2য় বৃহত্তম, তো বুঝতেই পারছেন যে কি সুবিশাল জায়গা জুড়ে এই মনেস্ট্রিটা দাঁড়িয়ে রয়েছে। খুব সাধারণভাবে খুবই অল্প ঘুরে যদি এই মনেস্ট্রি ঘুরতে হয় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা যে সময় এখানে পৌঁছেছিলাম সেটা ছিল অনেকটাই সকালবেলা। পর্যটকদের ভিড় তখনও শুরু হয়নি। মেঘের কোলে লুকিয়ে থাকা যেন এক স্বর্গের পথ এই তাওয়াং মনেস্ট্রির ঢোকার রাস্তাটা বলেই মনে হচ্ছিল। এই রাস্তাটা বেশ অনেকটাই মনেস্ট্রির গেট অবধি, তবে সিঁড়ি নেই এই ভালো। বেশ কিছুটা খাড়াই রাস্তা বেয়ে আসার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম তাওয়াং মনেস্ট্রির গেটে। সকাল তখন প্রায় 8:30। তাওয়াং শহর সবেমাত্র ঘুম ভাঙছে, আর আমরা পৌঁছে গেছি পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা তাওয়াং মনেস্ট্রির পথে। চারপাশে তখনও ভিড় জমেনি, শুধু পাহাড়ি হাওয়া আর এক অপার্থিব নীরবতা। উচ্চতার প্রভাব তখনও আমার শরীরে রয়ে গেছে। শরীরটা খুব একটা ভালো ছিল না, তবুও মন বলছিল এত দূর এসে তাওয়াং মনেস্ট্রি না দেখে ফেরা যায় না। ধীরে ধীরে সেই উঁচু রাস্তা বেয়ে এগিয়ে চললাম, আর সবচেয়ে অবাক করা বিষয়, আমার ছোট্ট ছেলে সাহেবও তার ছোট ছোট পায়ে পুরো পথটা হেঁটে উঠে এলো। পথে দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকালাম, তখন পুরো তাওয়াং শহরটা যেন মেঘ আর পাহাড়ের কোলের মধ্যে সাজানো একটা ছবির মতো মনে হচ্ছিল। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। প্রায় 350 বছরের ইতিহাস বহন করে চলা এই তাওয়াং মনেস্ট্রি, যার প্রকৃত নাম গ্যাদেন নামগ্যাল ল্যাতসে, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1681 সালে। এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি এবং সমগ্র বৌদ্ধ জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এক আধ্যাত্মিক কেন্দ্র। এখানে দর্শনার্থীদের জন্য মনেস্ট্রির তরফ থেকে চা এবং গরম জলের ব্যবস্থা করা থাকে। চা খাওয়ার পর শরীর মন পুরোটাই ঝরঝরে হয়ে গেল বেশ।
মনেস্ট্রির প্রধান প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন বাইরের পৃথিবীটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। পাহাড়ি হাওয়ার শব্দ, দূরের শহরের কোলাহল সবকিছু পিছনে ফেলে আমরা প্রবেশ করলাম এক শান্ত আধ্যাত্মিক জগতে। এই মনেস্ট্রির মূল প্রার্থনা হল, যাকে দুখাং বলা হয়, শত শত সন্ন্যাসী একসঙ্গে প্রার্থনার জন্য নির্মিত। হলের ভিতরে সুন্দরভাবে সাজানো বসার ব্যবস্থা রয়েছে, কিন্তু ধর্মীয় নিয়ম ও শ্রদ্ধার কারণে দর্শনার্থীদের সেখানে বসতে নিরুৎসাহিত করা হয়। তাই আমরা শুধু নীরবে দাঁড়িয়ে সেই পরিবেশকে অনুভব করছিলাম। চারপাশের স্তম্ভগুলো বিশেষ বৌদ্ধ নকশার রঙিন কাপড়ে মোড়ানো। লাল, হলুদ, নীল এবং সবুজ রঙের এই অলঙ্করণ শুধু সৌন্দর্য বাড়ায় না, বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন আধ্যাত্মিক প্রতীকও বহন করে। পাহাড়ের কঠিন আবহাওয়া ও ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই ধরনের কাঠের নির্মাণ শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে। প্রতিটি মূর্তি, প্রতিটি চিত্র, প্রতিটি কাঠের খোদাই যেন শত শত বছরের ইতিহাসকে নীরবে বয়ে নিয়ে চলেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় না যে আমরা শুধুমাত্র একটি পর্যটন স্থান ঘুরে দেখছি, বরং মনে হয় আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষের বিশ্বাস, প্রার্থনা এবং আধ্যাত্মিকতার শক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে জমা হয়ে আছে। ভিতরে ঢুকেই যেখানে চোখ চলে যায় সেটি হলো বিশাল সোনালী বুদ্ধ মূর্তি। প্রায় ২৬ ফুট উচ্চতার এই বুদ্ধ মূর্তি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি যেন পুরো কক্ষের আত্মা। সকালের আলো যখন জানলা দিয়ে ভিতরে প্রবেশ করছিল, তখন সেই সোনালী আভা পুরো প্রার্থনা কক্ষকে এক অন্যরকম পবিত্র আবহে ভরিয়ে তুলেছিল। তাওয়াং মনেস্ট্রি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি জীবন্ত শিক্ষা কেন্দ্র। এখানে বহু সন্ন্যাসী ও শিক্ষার্থী বৌদ্ধ দর্শন, আচার এবং প্রাচীন গ্রন্থ নিয়ে অধ্যয়ন করেন। ভাবতে অবাক লাগে, প্রায় ৩৫০ বছর ধরে এই স্থান জ্ঞান, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে চলেছে। দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য চিত্রকর্ম ও বৌদ্ধ ধর্মীয় শিল্প। বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা, শিক্ষা এবং আধ্যাত্মিক দর্শন রঙের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি দেওয়াল যেন একটি গল্পের বই, যেখানে ইতিহাস, বিশ্বাস এবং শিল্প একসাথে মিশে আছে। তবে এখানে শুধু বুদ্ধ মূর্তিই নয়, এখানে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ দেবতা ও ধর্মীয় ব্যক্তিদের মূর্তি। তাদের মধ্যে দেখা যায় ধর্মের রক্ষাকর্তা বা ধর্মা প্রোটেক্টরের প্রতিমা, যাদের বৌদ্ধ ধর্মে ধর্ম ও সাধনাকে রক্ষা করার প্রতীক হিসেবে মানা হয়। এছাড়াও রয়েছে মেরাক লামা লোদ্রে ক্যাৎসের মূর্তি, যিনি ১৬৮১ সালে এই তাওয়াং মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। তার অবদান ছাড়া আজকের এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্রের অস্তিত্ব কল্পনাই করা যায় না। মূল মনেস্ট্রি দেখে আমরা বেরোলাম। ঠিক যেমনটা আপনাদের বলছিলাম যে মোটামুটি ৯টা বাজলে শহর জেগে ওঠে। ৯টা বাজতে না বাজতেই দর্শনার্থীদের আগমন শুরু। আমরা যতটা ফাঁকা এসেছিলাম তার থেকে এখন অনেক বেশি দর্শনার্থী উপস্থিত। সাধারণ দর্শনার্থীদের জন্য মনেস্ট্রি ছাড়া আর কোথাওই দেখার জায়গা নেই। কারণ মনেস্ট্রি ছাড়া বাকি সমস্ত জায়গাটাই হচ্ছে সন্ন্যাসীদের এবং ছাত্রদের থাকার জায়গা।
ভ্যালিতে মেঘ নেমেছে, মেঘের আস্তরণে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে শহর। এরই মধ্যে মনেস্ট্রিতে ঘুরছি আমরা। উঁচু হওয়ার কারণে পুরো শহরটাই এখান থেকে দেখা যায় এবং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মেঘের চাদরে ঢেকে যাচ্ছে গোটা শহর। অনেকে যারা সিঁড়ি দিয়ে আসেন, এইটা সেই পুরনো সিঁড়ি দিয়ে আসার রাস্তা। এবারে আমাদের নামার পালা। এটা মিক্স ব্রিড আছে। ঘাটটা ম্যাস্টিফের মতো, টিবেটিয়ান ম্যাস্টিফের মতো ঘাটটা। এটা এখানকার নেড়ি। লাজা এইটা মনেস্ট্রির আর একটা ওই সিঁড়ি দিয়ে ওঠার গেটটা, আর ঠিক তার উল্টো দিকেই যেটা আমরা কালকে দেখে এলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটা। এই যে এইখানে এই যে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে, যেটা আমরা কালকে ঘুরে এসেছিলাম বুমলা পাস থেকে ফেরার পথে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে অনেকটা লম্বা হাঁটা রাস্তা, মানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাশ, মানে ওরও আগে গাড়ি রাখা আছে। আর এখান থেকেও বেশ খানিকটা ঘুরে, এটা সিঁড়ি দিয়ে ঢোকার রাস্তাটা, আর এখান থেকে বেশ খানিকটা ঘুরে যেতে হয় ওপর দিকে। রাস্তাটা অনেকটা বেশি স্টিফ, আর সেই কারণে আর এদিকে গাড়ি ঢুকতে না দেওয়ার কারণে মানে হাঁটতেও হয় বেশ খানিকটা। আর এই রাস্তাতেই রয়েছে একটা, মানে পুরো রাস্তাতেই একটা সুন্দর ফুলের গন্ধ, জানি না সেটা এই ফুলের কিনা, খানিকটা নাক চাপা ফুলের মতন গন্ধটা। আর এখানে ফুলটা দেখুন কি সুন্দর লাগছে, সারা গাছে ভর্তি হয়ে রয়েছে এই ফুলগুলো। একটুখানি কাছ থেকে দেখানোর ট্রাই করছি ফুলগুলোকে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের এই তাওয়াং মনেস্ট্রি থেকে বেরোনোর পথে পুরো মেঘ এসে যেন একদম ব্লক করে দিয়েছে ভিউ। এত মেঘ চারিদিকে ভরে গেছে, হঠাৎ করেই পুরো প্লেন ছিল, আবার এক্ষুনি পুরো ভর্তি হয়ে গেছে মেঘে। সামনে একটা ক্যাফে রয়েছে, দেখি ক্যাফেতে কীরকম কী অ্যাভেলেবেল আছে। খাওয়া দাওয়াটাও হয়নি, খাওয়া দাওয়াটাও করতে হবে। মেনলি স্ন্যাক্সের আইটেমই বেশি এখানে, তো বললো গেটের সামনে মোমো বা এরকম টাইপের কিছু জিনিস পেয়ে যাওয়া যাবে। যাই সেই দিকটাই যাই। এক্ষুনি ওই স্যান্ডউইচ, কেক এই জিনিসগুলো খুব একটা খেতে ইচ্ছে করছে না, যদিও আমাদের গাড়ি এখানেই পার্ক করা রইল। আমরা একটুখানি গেটের দিকে যাচ্ছি, দেখি কি খাবার টাবার পাওয়া যায়। তাওয়াং মনেস্ট্রির ঠিক সামনাসামনি আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে দুপাশে আপাতত 3টে রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, 3টেতেই দাম সিমিলার। বেশ কিছু থাকার হোটেল রয়েছে এখানে। একবার দেখতে এলাম যে একদম মনেস্ট্রির সামনাসামনি থাকতে গেলে কীরকম খরচা পড়তে পারে। होटल का एंट्री हुई हाँ हाँ रूम का टैरिफ कितना है थोड़ा बोल सकते हैं? 2000 से ऊपर है सर। अच्छा 2000 से स्टार्टिंग है। जी, जी। 2000 क्या आपका डबल बेडरूम है? डबल बेडरूम, अच्छा, और उसका ऊपर में ट्रिपल बेडरूम से ट्रिपल बेडरूम है। उसका कितना पड़ता है? उसका 3 एबव है, लेकिन 28 अच्छा, ऐसे ही चलता है जी। ऐसे ही चलता है सब में? हाँ हाँ नहीं अभी तो सीजन टाइम है, ऑफ सीजन में भी ऐसे ही चलता है या थोड़ा डाउन? उसमें तो थोड़ा डिस्काउंट का थोड़ा डिस्काउंट चलता है। থ্যাংক ইউ। মনেস্ট্রির সামনাসামনি বলে যে রেট বেশি তা নয়, আমরাও যেখানে ছিলাম সেখানেও 2000 করেই আমাদের রুম নিয়েছিল, যদিও আমাদের তার মধ্যে একটা ডাবল বেড একটা ট্রিপল বেড আমরা পেয়েছিলাম। এখানে ডাবল বেড 2000 আর ট্রিপল বেড
2800 অবধি মোটামুটি রেট পেলাম। আমাদের আজকে ব্রেকফাস্ট মোমো এসে গেছে, পুরো গরম গরম ধোঁয়া ওঠা। দেখো কি পাতলা কাশিও বেরোচ্ছে। সস কোথায়? আরে দাঁড়া রে, গরম গরম গরম। দাঁড়া, গরম। সসটা কোথায় গো? সস ওইদিকে দিয়েছে, এদিকে নেই।